করোনা ২-৩ বছর থাকার দাবি করেও প্রস্তুতিতেই আটকে আছে স্বাস্থ্য অধিদপ্তর। শুরু থেকেই পর্যাপ্ত ব্যবস্থা না নেয়ায় দিতে হচ্ছে মাশুল বলছেন বিশেষজ্ঞরা। এই 2 মাসে ভাড়া পাইব, কিছু মাপ ঠাপ চাইয়া, কিছু কম ঠুম দিয়া যাইতে ইচ্ছে করে, তারপর এখন করোনার প্রভাবে যাইতেছি। করোনার প্রভাবে চাকরি হারিয়ে রাতের আধারে ঢাকা ছাড়ছেন অনেকে, দিতে পারছেন না বাড়ি ভাড়াও, অনিশ্চিত ভবিষ্যৎ নিয়ে শঙ্কা। কোভিড-19 পরীক্ষামূলক ওষুধ প্রেসক্রিপশন ছাড়াই বিক্রি হচ্ছে দেদারসে, যথেচ্ছ ব্যবহারে বাড়ছে ঝুঁকি, ওষুধ প্রশাসনের দায় সারা জবাব। টানা ভারী বর্ষণে কক্সবাজারে পাহাড় ধসের আশঙ্কা, মাথা গোজার ঠাঁই না থাকায় ঝুঁকি নিয়ে থাকছেন অনেকে, আশ্রয় কেন্দ্রে নেয়ার চেষ্টা প্রশাসনের। সময় সংবাদের সঙ্গে আছি আমি সৃষ্টি ঘটক। দেশে করোনা 2-3 বছর থাকবে, স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক এমন দাবি করলেও এখনো প্রস্তুতির কথাই শোনাচ্ছেন তারা। তাহলে প্রশ্ন, কিভাবে এগোবে পরবর্তী দিনগুলো? বিশেষজ্ঞরা বলছেন শুরু থেকেই পর্যাপ্ত ব্যবস্থা না নেয়ায় দিতে হচ্ছে মাশুল। রাশেদ লিমনের রিপোর্ট। 100 দিন পেরিয়ে সংক্রমণের চূড়া খুঁজছে বাংলাদেশ। জানা নেই কবে নাগাদ বসে আসবে এই ভাইরাস। এমন অবস্থায় বৃহস্পতিবার 17তম দেশ হিসেবে শনাক্ত রোগীর সংখ্যা এদেশে 1 লাখ। দীর্ঘদিন পর সংবাদ বুলেটিনে এসে স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক জানালেন করোনায় ভুগতে হবে আরো 2 কি 3 বছর। এটি 2 থেকে 3 বছর বা তার চেয়েও বেশি দিন স্থায়ী হবে। কিন্তু এমন ধারণার সমীকরণ কি? আর এই দীর্ঘ সময় সামাল দিতে কি ছক কষছে সরকার? আমরা বর্তমানে যেভাবে চলছি এইভাবে তো 1 বছর 2 বছর 3 বছর চালা যাবে না। কাজেই হলো কিভাবে এই কোভিড পরিস্থিতির সাথে আমরা বেঁচে থাকতে পারি, কেমন করে প্রাইভেট চেম্বারগুলো আবার খুলে যায়, কেমন করে বেসরকারি হাসপাতাল ক্লিনিক এগুলো হলো আগের মতো চলে, কেমন করে কোভিড নন কোভিড রোগী সবাই হলো সেবা পায়, আমরা হলো সেই ব্যবস্থা করতে হবে। বিশেষজ্ঞরা বলছেন বৈশ্বিক পরিস্থিতি বিবেচনায় এমনটা হতে পারে, তবে সেক্ষেত্রে মহাপরিকল্পনা নিতে প্রয়োজন দক্ষতার। রোগীর সংখ্যা বিচারে সাজাতে হবে স্বাস্থ্য ব্যবস্থা, আর স্বাস্থ্য ঝুঁকির বিষয়টি মাথায় রেখেই শিক্ষা কার্যক্রম এগিয়ে নিতে হবে। স্বাস্থ্য ব্যবস্থা যদি উন্নত না হয় তাহলে আমরা কোনোভাবেই আমাদের যে সমস্ত রোগীগুলো আক্রান্ত হবে তাদেরকে ঠিক সাহায্য দিতে পারবো না বা চিকিৎসা দিতে পারবো না। স্কুল কলেজ চলবে, কিন্তু যতটুকু পারা যায় অনলাইনে, যেহেতু আমাদের দেশে একটা ডিজিটাল মিডিয়া আছে, অনেকগুলি জিনিসকে পরিকল্পনার মধ্যে আনতে হবে। সুষ্ঠু পরিকল্পনা করে আমরা প্রত্যেক দিন, প্রত্যেক মাস, প্রত্যেক বছর কিভাবে চলবো সেটা আমরা ঠিক করতে পারি। বাস্তবতা যদি এমনই হয় তাহলে করোনাকালে পিছিয়ে পড়া অর্থনীতির লাগাম টানতেও দরকার হবে বিশেষ পরিকল্পনা। অর্থনীতির বিভিন্ন কর্মকাণ্ডে আমরা যদি নিরাপদভাবে কর্মকাণ্ড চালিয়ে যাওয়ার মতো অবস্থা তৈরি করতে পারি, বা এই মুহূর্তে স্বাস্থ্য ঝুঁকির যদি লাগাম আমরা টেনে ধরতে পারি, অনেক মানুষের যদি টেস্ট করা যায় এবং প্রয়োজনীয় চিকিৎসা সুবিধা তাদেরকে দেয়া যায়, তাহলে কিন্তু আমরা এর ভয়াবহতা কমিয়ে রাখতে পারবো, আমরা অর্থনৈতিক কার্যক্রম চালিয়ে যেতে পারবো। তবে নানা আশঙ্কা থাকলেও ইতিবাচক মানসিকতা নিয়ে এগিয়ে সাহস আর দৃঢ়তার সঙ্গে করোনা মোকাবেলার পরামর্শ তাদের। রাশেদ লিমন, সময় সংবাদ, ঢাকা। দিনের রাজধানীতে বাড়ছে ব্যস্ততা, গাড়ি ছুটছে, অফিস খুলছে। করোনার ভয় পাশ কাটিয়ে আপাত দৃষ্টিতে সব স্বাভাবিক মনে হলেও রাতের চিত্র তার উল্টো। স্বপ্ন ভাঙার কষ্ট বুকে চেপে রাজধানী ছাড়ছেন অসংখ্য মানুষ। এতদিনের চেনা শহর ছেড়ে আবারও ফেলে আসা গ্রামের পানে যাত্রা, পেছনে যে ভয়, হতাশার অনিশ্চয়তা। ফয়সাল মোর্শেদের রিপোর্ট, ছবি তুলেছেন নয়ন অরণ্য। প্রতিটা রাতের আধার শেষ হয় একটা সুন্দর ভোরের প্রত্যাশায়। মহামারী করোনা ভাইরাসের এই কঠিন সময়ে হয়তো একদিন চলে যাবে, কিন্তু দীর্ঘ বছরের যাপিত জীবন বা যাপিত অভ্যাস ছেড়ে আবার সবকিছু নতুন করে শুরু করার গল্পের পেছনে যে দীর্ঘশ্বাস আর হতাশা লুকিয়ে আছে তার খোঁজ পায় কজনা। খারাপ লাগবে, কিছুই করার নাই। পেটে ভাত না থাকলে তো এই জায়গা বাড়িওয়ালারা ভাড়া, এই 2 মাসে ভাড়া পাইব, কিছু মাপ ঠাপ চাইয়া, কিছু কম ঠুম দিয়া যাইতেছে। তখন মধ্যরাত, রাজধানীর হাতির ঝিল, পাগলা মাজার গলি। দীর্ঘ 50 বছরের সংসার তখন পিকআপে তোলা প্রায় শেষ। মোহাম্মদ আলাল শরীফ শেষবারের মতো দেখে নিচ্ছেন সবকিছু। যে শহরে কেটেছে জীবনের এতগুলো বছর, ছেড়ে যাবার মুহূর্ত তাই ভীষণ বিষণ্ণতায় ঘেরা। 50 বছর যদি থাকি আমি,
তারপরে শহরটা আমার নিজের হয় নাই। মহামারী করোনা ভাইরাস জীবনে যার প্রভাব ভয়ঙ্করতম, কিন্তু জীবিকায় তার প্রভাব কম কিসে। করোনার ভয়াল থাবায় বিপর্যস্ত তাই মধ্যবিত্ত, নিম্ন মধ্যবিত্তরাও। কেউ চাকরি হারিয়েছেন, কেউ বা বেতন পাচ্ছেন অর্ধেকেরও কম। তাই বাধ্য হয়েই অনিশ্চিত ভবিষ্যৎ জেনেও গ্রামে ছুটছেন অনেকেই। সবাই বাড়িতে কান্নাকাটি করতে আছে, এভাবে চলে যা। আমার মেয়ে বছর এসএসসি পরীক্ষা দিয়েছে, পাশ করছে। ওর ইচ্ছে ছিল যে জন্ম ঢাকায় সবকিছু করব, এখন তো পারতে আসি না। কাজ কাম নাই, দেখা যায় যে এইখানে থাকলে ঘর ভাড়ার তো মাস শেষ হইলেই দিতে হয়, বাড়িতে গেলে ওই ঘর ভাড়ার টাকাটা দিয়েও তো নিজেরা চলতে পারবে। প্রভাব পড়েছে ক্ষুদ্র ব্যবসায়ীদের জীবিকায়ও। দীর্ঘদিনেও পরিস্থিতি স্বাভাবিক না হওয়ায় গ্রামের পানে মানুষ। কষ্ট তো অবশ্যই লাগবো, জন্ম এই জায়গায়। ওখানে গিয়ে ওখানে দেখি আল্লাহ কি করে। খুব খারাপ লাগছে। আমি এই এলাকায় 13-14 বছর থাকি, খুব মায়া লাগতেছে এবং যাইতে ইচ্ছে করে না। তারপর এখন করোনার প্রভাবে যাইতেছি। ভাড়া দিতে না পারায় বাসা ছাড়ছেন ভাড়াটিয়ারা। তার প্রভাবও কি কম পড়ছে? যাদের ভাড়ার টাকায় সংসার চলে, মাসের পর মাস ঝুলছে বাসা ভাড়ার বিজ্ঞাপন। শুধু নেই ভাড়াটিয়া। ভাড়া হচ্ছে না, ভাড়াটিয়ারা আসে না এখন। অনেকে দেশে চলে যেতেছে, ভাড়া দিতে পারতেছে না, ব্যবসা বাণিজ্য সমস্যা। করোনা উত্তর পৃথিবী হয়তো আবারও সুন্দর হবে, হয়তো পুনরায় নতুন করে বাঁচবে মানুষ। কিন্তু জীবনের এই বেলায় হঠাৎ পাওয়া ধাক্কা সামলে একদিন ঠিকই ঘুরে দাঁড়াবেন সবাই। আশা করাই যায়, কারণ আশায় বাঁচে মানুষ। ফয়সাল মোর্শেদ, সময় সংবাদ, ঢাকা। করোনা রোগে পরীক্ষামূলক ওষুধগুলো কোনো প্রেসক্রিপশন ছাড়াই দেদারসে বিক্রি হচ্ছে দেশের বিভিন্ন ফার্মেসিতে। বিশেষজ্ঞরা এর ভয়ানক পরিণতির আশঙ্কা করে বলছেন, স্পর্শকাতরে ওষুধের যথেচ্ছ ব্যবহার হতে পারে মরণঘাতী। এইভাবে ওষুধ বিক্রি বেড়ে যাওয়ার পর এখন দায়সারা উত্তর দিয়ে ওষুধ প্রশাসন বলছে প্রেসক্রিপশন ছাড়া কোনো ওষুধ বেচাকেনা নয়। আজহার লিমনের রিপোর্ট, ছবি তুলেছেন SM সালাউদ্দিন। ওরাডেক্সন, ডেক্সানেক্স, ডেকাসন কিংবা রোক্সাডেক্স এসব নামেই বাজারে প্রচলিত সংকটাপন্ন পরিস্থিতিতে ব্যবহৃত স্টেরয়েড ডেক্সামেথাসন। করোনা চিকিৎসায় এই ওষুধ কার্যকর এমন খবরের পরই হঠাৎই এর চাহিদা বেড়েছে। এ বিষয়ে খোঁজ নিতেই সরেজমিনে বিভিন্ন ওষুধের দোকানে সময় সংবাদ। ভাই ডেক্সামেথাসন পাওয়া যায়? না, এখন পাওয়া যায়। ওটা কি শেষ হয়ে গেছে? ওরাডেক্সন 2 দিন পাতা ছিল, ওইটা কালকে শেষ হয়ে গেছে। তারপর আজকে অর্ডার দিয়েছি, বিকেলে আসবে। সংকট ও অস্বাভাবিক চাহিদার কথা বললেও বেশিরভাগ ক্ষেত্রেই কোনো ব্যবস্থাপত্র চায়নি ফার্মেসিগুলো। তবে দু একজন সচেতন বিক্রেতাও আছে এর মধ্যে। একজন লোকে বলতেছে ঢাকা ফুরিয়ে গেছেন, বললাম যে না আপনার প্রেসক্রিপশন আছে কিনা, তখন বললো না ডাক্তার আমাকে বলে দিছে। কোভিড-19 চিকিৎসায় আলোচনায় আসা অ্যান্টিপ্যারাসাইড আইভারমেকটিন, এইডস চিকিৎসার ফেভিপিরাভির, ইবোলা নিরাময়ের রেমডিসিভিরের চাহিদাও রয়েছে সমানভাবে। বিক্রেতারা বলছেন সংগ্রহকালে নানা অজুহাত দেখান ক্রেতারা। রাখার জন্যই, কারণ শুনে যে মার্কেট ওঠা হয়ে যাচ্ছে, পাওয়া যাবে না। প্রেসক্রিপশন দেখে আমি ওনাকে দিছি, নাহলে আমি তো ভাবতাম যে প্রেসক্রিপশন না হলে তো দিতাম। কি করবেন, এই দেশের মানুষ সাথে এমনই, কোনো কিছুর হিডিক পড়ে গেলে ওটা পিছনে লাগে। এই প্রয়োজনীয় ওষুধটা প্রয়োজনীয় অপ্রয়োজনীয় তারা ঘরে নিয়ে যাচ্ছে এবং আমাদের কাছে খালি হয়ে যাচ্ছে। কোনো প্রতিষেধক আবিষ্কৃত না হয় বিশ্বব্যাপী করোনা রোগীদের উপর নানা ধরনের ওষুধ প্রয়োগ করা হচ্ছে। এর মধ্যে রয়েছে অ্যান্টিবায়োটিক, স্টেরয়েড, অ্যান্টিভাইরাল সহ প্রায় 60 ধরনের ওষুধ। কিন্তু পরীক্ষামূলকভাবে ব্যবহৃত এসব ওষুধের সফলতা সম্পর্কে পুরোপুরি নিশ্চিত না হয়ে ফার্মেসিগুলো থেকে তা সংগ্রহ করার যে হিড়িক, তাতে কতটা শঙ্কা দেখছেন চিকিৎসকেরা। মানুষজন ব্যবহার করছে, এটা পরিণতি ভয়াবহ হতে পারে, ভয়াবহ। এই যে ডেক্সামেথাসন, এটা তো কোভিড-19 এর কোনো ড্রাগ না। এটা মাইল্ড মডারেট কেসে এবং ডাক্তারদের পরামর্শ ছাড়া নিলে ভয়ঙ্কর হতে পারে। এটা স্টেরয়েড, এটা সহজ ওষুধ নয়। ডায়াবেটিক কিটোসিস হয়ে, গ্যাস্ট্রিক আলসার রোগীদের ক্ষেত্রে পেট ফুটা বা পারফোরেশন হয়ে এবং ইনফেকশন ছড়িয়ে গিয়ে অনেক সময় সেপ্টিসিমা হয়ে মৃত্যুর কারণ হয়ে দেখা দিতে পারে। ওষুধ প্রশাসন বলছে স্পর্শকাতরে সব ওষুধ বেচাকেনায় কঠোর নজরদারি করা হবে এখন থেকেই। অ্যান্টিবায়োটিক, স্টেরয়েড কোনো ওষুধই প্রেসক্রিপশন ছাড়া বিক্রি হয় না, এখন আরো স্ট্রিক্ট হয়ে গেছে। কোভিড মোকাবেলায় কাজ করে এমন ধারণা থেকে চাহিদা বেড়েছে অ্যাজমা ও শ্বাসকষ্টে ব্যবহৃত ওষুধগুলো। আজহার লিমন, সময় সংবাদ, ঢাকা। করোনা সংক্রমণ বেড়ে যাওয়ায় দেশের বিভিন্ন এলাকায় রেড জোন ঘোষণা করা হয়েছে। রেড জোনের লকডাউনের খবর জানাতে এই মুহূর্তে রাজধানীর পূর্ব রাজাবাজারে আছেন রিপোর্টার মুন্নাফ রশিদ এবং চট্টগ্রামের 10 নম্বর ওয়ার্ডের উত্তর কাট্টলী এলাকায় আছেন রিপোর্টার পার্থপ্রতিম বিশ্বাস। প্রথমেই যাচ্ছি মুন্নাফের কাছে। মুন্নাফ, সৃষ্টি, আপনি জানেন যে দেশের করোনা পরিস্থিতি সামাল দিতে কিন্তু সরকার নানা ধরনের উদ্যোগ নিয়েছে। সেই উদ্যোগের অংশ হিসেবে কিন্তু সম্প্রতি এলাকা ভিত্তিক লকডাউনের একটি সিদ্ধান্ত নিয়েছে এবং তারই অংশ হিসেবে কিন্তু এলাকা ভিত্তিক লকডাউন শুরু হয়েছে এবং
এই এলাকাভিত্তিক লকডাউনের ক্ষেত্রে কিন্তু একটি ক্যাটাগরি নির্ধারণ করা হয়েছে, যে লাল, হলুদ এবং সবুজ এলাকা নির্ধারণ করা হয়েছে। এবং সেই লাল, হলুদ এবং সবুজ এলাকার ভিতরে কিন্তু ঢাকাতে প্রথম এই রাজাবাজারকে লাল এলাকা অর্থাৎ রেড জোন হিসেবে চিহ্নিত করা হয়েছে। এবং এই রাজাবাজারের যে অভিজ্ঞতা, সেই অভিজ্ঞতা কাজে লাগিয়ে কিন্তু আরও বিভিন্ন এলাকা হচ্ছে যে রেড জোন হিসেবে লকডাউন করা হবে। এবং এই লকডাউনের জন্য কিন্তু ইতোমধ্যে ঢাকায় 45টি এলাকা রেড জোন হিসেবে কিন্তু চিহ্নিত করা হয়েছে। তবে এখন পর্যন্ত সেই কার্যক্রম অর্থাৎ যে 45টি এলাকা চিহ্নিত করা হয়েছে, সেই 45টি এলাকা কিন্তু এখনও তার কিন্তু কোনো রকম কার্যক্রম আমরা দেখতে পাইনি এখনও সেভাবেই। তবে বিভিন্ন এলাকার লোকজন কিন্তু আসলে উদ্বিগ্নের ভিতরে রয়েছে, কারণ বিভিন্ন মহল থেকে বা বিভিন্ন জায়গা থেকে কিন্তু একটি গুজব ছড়ানো হচ্ছে যে আজকে রাত অথবা আগামীকাল রাত থেকে লকডাউন করা হবে, এরকম মাইকিংও করা হয়েছে। অর্থাৎ সাধারণ জনগণ কিন্তু এই বিষয় নিয়ে একটু উদ্বিগ্নের ভিতরে রয়েছে এবং তারা কিন্তু দাবি করছেন যে এই যে এলাকা ভিত্তিক যে লকডাউন, সেটি কিন্তু খুব দ্রুতই কার্যকরের জন্য কিন্তু তারা দাবি জানিয়েছেন। তো আমি রয়েছি হচ্ছে রাজধানীর পূর্ব রাজাবাজার, যেটি হচ্ছে যে ঢাকার প্রথম রেড জোন হিসেবে চিহ্নিত করা হয়েছে। এবং এখানে কিন্তু আজকে 9ম দিনের মতো হচ্ছে এই লকডাউন চলছে। এবং এখানে আমি এখানকার যিনি জনপ্রতিনিধি রয়েছেন তার সাথে কথা বলেছি এবং তিনি কিন্তু জানিয়েছেন যে এখানে যে লকডাউনের নিয়ম বা লকডাউনের যে পদ্ধতি, সেই সব কিছু মেনেই কিন্তু সার্বিকভাবে এখানে লকডাউন চলছে এবং খুব সুষ্ঠুভাবেই লকডাউনটি পরিচালিত হচ্ছে। তো সবশেষ খবরাখবর আমার কাছে এই ছিল। আমরা আরও কিছু খবরাখবর জানতে চলে যাব চট্টগ্রামে। সেখানে আছেন আমাদের সহকর্মী পার্থ। ধন্যবাদ। আমরা এখন আছি চট্টগ্রামের উত্তর কাট্টলী এলাকায়, যেখানে আজকে তৃতীয় দিনের মতো লকডাউন চলছে। তবে যে বিষয়টি আমরা দেখছি, আজকে তৃতীয় দিনের মাথায় এসে যারা এই এলাকার সাধারণ মানুষজন আছে তারা অনেকটা বিক্ষোভ প্রকাশ করছে। আমরা আসার পর ক্ষোভ প্রকাশ করছে। বিশেষ করে আপনারা দেখতে পাচ্ছেন যারা এখানে লকডাউন অমান্য করে বাইরে দাঁড়িয়ে আছে, তারা একটি কথা বলছে, তাদের ঘরে খাবার নেই। অনেকটা ক্ষোভ প্রকাশ করছেন তারা। এবং প্রশাসনের পক্ষ থেকে তাদের যে ধরনের সহায়তা দেওয়ার কথা ছিল, সেই ধরনের কোনো ধরনের সহায়তা তারা দেয়নি বলে তারা কিন্তু এখানে স্বীকার করছে। সেক্ষেত্রে তারা বলছে প্রশাসনের পক্ষ থেকে, কাউন্সিলরের পক্ষ থেকে যে ধরনের খাবার দেওয়ার কথা ছিল, সাহায্য দেওয়ার কথা ছিল, যেখানে এখানে সব ধরনের দোকান বন্ধ রয়েছে, সেক্ষেত্রে তাদের পরিবারের সদস্যরা অনেকটা না খেয়ে তাদেরকে থাকতে হচ্ছে। তা আসলে আপনারা দেখতে পাচ্ছেন কি ধরনের লকডাউন এখানে চলছে। এই উত্তর কাট্টলী এলাকায় যে 20টি প্রবেশপথ ছিল, তার মধ্যে 14টি প্রবেশপথ বন্ধ। এর মধ্যে এটি একটি প্রবেশপথ যেখানে মানুষজন এসে বাইরে দাঁড়িয়ে আছে, কিন্তু কোনো ধরনের প্রশাসনের সদস্য কিন্তু কেউ নেই। সেক্ষেত্রে তারা বলছে যারা চাকরিজীবী আছে, কর্মজীবী মানুষজন আছে, তারা কিন্তু কেউ বাইরে যেতে পারছে না, কিন্তু বাইরে থেকে মানুষ ভিতরে ঢুকছে, বিশেষ করে পোশাক কারখানাগুলো খোলা থাকার কারণে। আরেকটি বিষয় তারা বলছে, প্রশাসনের পক্ষ থেকে বলা হয়েছিল যারা নিম্নয়ের মানুষজন আছে তাদেরকে খাবার সহায়তা দেওয়া হবে, কিন্তু এখনো পর্যন্ত তারা কোনো ধরনের খাবার সহায়তা কিন্তু কোনো ধরনের সাহায্য তারা পায়নি। মাত্র আজকে তৃতীয় দিন যাচ্ছে। তৃতীয় দিনে চট্টগ্রামে এই উত্তর কাট্টলী এলাকায় লকডাউনের এই অবস্থা। সেক্ষেত্রে সাধারণ মানুষজনের যে সামাজিক দূরত্ব বজায় রেখে চলার কথা ছিল, অনেকের মুখে মাস্কও নেই, সেই নিয়ম নীতিও কিন্তু অনেকটাই এখানে কিন্তু মেনে চলছে না চট্টগ্রামের উত্তর কাট্টলী এলাকার মানুষজন। সেক্ষেত্রে তারা ক্ষোভ প্রকাশ করেছে এবং প্রশাসনকে তারা দাবি জানিয়েছে তাদের যে খাবার, তাদের যে সাহায্য সহযোগিতা সবকিছু যদি তারা পায় তাহলে তারা লকডাউন মেনে চলবে, না হলে তারা লকডাউন ভেঙে বাধ্য হয়ে কাজে যেতে বাধ্য হবে। তো এই ছিল আমার কাছে এখনো পর্যন্ত চট্টগ্রামের উত্তর কাট্টলী এলাকা থেকে এখানকার সর্বশেষ খবর। করোনা সংক্রমণ রোধে রেড জোনের লকডাউনের খবর জানাতে চট্টগ্রামের উত্তর কাট্টলী এলাকা থেকে রিপোর্টার পার্থপ্রতিম বিশ্বাস এবং এর আগে রাজধানীর পূর্ব রাজাবাজার থেকে আমাদের সঙ্গে সরাসরি যুক্ত হয়েছিলেন রিপোর্টার মুন্নাফ রশিদ। টানা ভারী বর্ষণে কক্সবাজারে দেখা দিয়েছে পাহাড় ধসের আশঙ্কা। ঝুঁকি নিয়ে পাহাড়ে বসবাসকারীরা বলছেন কোথাও মাথা গোঁজার ঠাঁই না থাকায় পাহাড়ি তাদের আশ্রয়স্থল। তবে ঝুঁকিতে থাকা বসবাসকারীদের আশ্রয় কেন্দ্রে আনতে সব ধরনের ব্যবস্থা নেওয়া হয়েছে বলে জানিয়েছে ফায়ার সার্ভিস ও জেলা প্রশাসন। সুজাউদ্দিন রুবেলের রিপোর্ট। বর্ষা মৌসুমে টানা ভারী বৃষ্টিপাত, সাগর উত্তাল, ৩ নম্বর সতর্কতা সংকেত জারি। গত কয়েকদিন ধরে কক্সবাজারে চলছে এই অবস্থা। সর্বোচ্চ ৩০৭ মিলিমিটার বৃষ্টিপাতও রেকর্ড করা হয়েছে। তাই পাহাড় ধসের আশঙ্কা করছে আবহাওয়া অফিস। টানা কিছুদিন যদি বৃষ্টিপাত হয় তাহলে পাহাড়গুলো কিছুটা আগলা হয়ে পড়ে। আর লাস্ট 2 দিন যে ভারী বৃষ্টিপাত হচ্ছে, এটির কারণে আমাদের পাহাড় ধসের সমূহ সম্ভাবনা আছে। জেলায় ঝুঁকিপূর্ণ পাহাড় রয়েছে ৬২টি,
যেখানে বসবাস করছে লক্ষাধিকের বেশি মানুষ। তারা বলছে স্থায়ী কোনো বাসস্থান না থাকায় অভাব অনটনের কারণে জীবনের ঝুঁকি নিয়ে পাহাড়েই বসবাস। গরিব লোক আমাদের কোনো চেষ্টা কোনো জানা সম্মুখী নাই, আমরা পাহাড়ে থাকি। এখানে স্থানীয় হয়ে গেছে, কিন্তু বৃষ্টি আসলে চলে যায় আর কি। ঝুঁকির জন্য আমরা চলে যাচ্ছি বেশি বৃষ্টি হলে। বর্ষা মৌসুমে পাহাড় ধসের আশঙ্কার কারণে ঝুঁকিপূর্ণ এলাকাগুলো শনাক্ত করে বসবাসকারীদের সচেতন করছে ফায়ার সার্ভিস। বৃষ্টি হলে সঙ্গে সঙ্গে আমরা অ্যাওয়ারনেস করার জন্য, মাইকিং করার জন্য ফায়ার সার্ভিসের টিম সকাল বিকেল নেমে যায়। স্কুল বা কলেজ বা মাদ্রাসায় আমাদের জেলা প্রশাসকের নির্দেশ মোতাবেক ওইখানে তাদেরকে হস্তান্তর করি। জেলা প্রশাসনের কর্মকর্তা জানালেন, ঝুঁকিপূর্ণ পাহাড়ে বসবাসকারীদের সরিয়ে নিতে ব্যবস্থা নেওয়া হচ্ছে। যারা এখান থেকে উঠতে চায় না তাদেরকে এখান থেকে সরানোর ব্যাপারে আমরা তাদেরকে সর্বোচ্চ অগ্রাধিকার দিয়ে তাদেরকে বুঝিয়ে আমরা সরিয়ে নিচ্ছি। কক্সবাজার শহর সহ ৭টি উপজেলাতে গত ১০ বছরে পাহাড় ধসে মৃত্যু হয়েছে ২ শতাধিক মানুষের। সুজাউদ্দিন রুবেল, সময় সংবাদ, কক্সবাজার। এই মুহূর্তে কক্সবাজারের লালদিঘির পাড় এলাকায় আছেন সহকর্মী সুজাউদ্দিন রুবেল। সরাসরি চলে যাচ্ছি তার কাছে। রুবেল, যে পাহাড় ধস আশঙ্কা করা হচ্ছিল, এখনো পর্যন্ত সে ধরনের কোনো পাহাড় ধসের ঘটনা ঘটেনি। তবে প্রশাসনের কিছু নীরব ভূমিকা দেখা যাচ্ছে। গতকাল মাইকিং কিংবা মানুষজন সরিয়ে নেওয়ার যে নির্দেশনা কিংবা ব্যবস্থা নিয়েছিল, আজ কিন্তু সকাল থেকে কোনো এ ধরনের কোনো কার্যক্রম দেখা যায়নি। আমরা জানতে পেরেছি কক্সবাজারে গতকাল রাত পর্যন্ত প্রায় ৮০০ জন পাহাড়ে বসবাসকারীকে নামিয়ে এনেছিল প্রশাসন। তারা কিন্তু কেউ এখন আশ্রয় কেন্দ্রে নাই, সবাই যার যার ঘরে। প্রশাসন বলছে তাদেরকে নামিয়ে আনার চেষ্টা করা হয়েছে, তারা যথেষ্ট চেষ্টা করছে, কিন্তু তারা কথা শুনছেন না। অনেকে আত্মীয় স্বজনের বাসায় চলে যাচ্ছেন, আবার দিন হলে আবার নিজ নিজ এলাকায় চলে যাচ্ছেন। তবে আজকে আবার মাইকিং হতে পারে বলে সেটি একটি সম্ভাবনা রয়েছে বলে আমাদেরকে জানিয়েছেন। আবহাওয়া অফিসের সাথে কথা বলেছিলাম, গত 2 দিন যে পরিমাণ বৃষ্টি হয়েছে সেটি কিন্তু আজকে অনেকটাই কমে এসেছে। 17 জুন বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছিল 302 মিলিমিটার, আর গতকালকে রেকর্ড করা হয়েছিল 177 মিলিমিটার। আজ কিন্তু সকাল 6টা থেকে 9টা পর্যন্ত বৃষ্টিপাত হয়েছে মাত্র 11 মিলিমিটার। তো যেহেতু কক্সবাজারে একটি বেশ কিছু পাহাড় রয়েছে, প্রায় 62টির উপর পাহাড় রয়েছে, সেখানে লক্ষাধিকের উপর মানুষ বসবাস করছে, সেহেতু ভারী বৃষ্টিপাত হলেই কিন্তু পাহাড় ধস হয়। আমরা প্রতি বছরই দেখতে পাই যে পাহাড় ধসে প্রায় প্রতি বছর মানুষ মারা যাচ্ছে, কিন্তু তারপরেও আমরা প্রশাসনের নজরদারি দেখি, কিন্তু তারপরেও পাহাড় থেকে মানুষজন সরে না। আমরা পাহাড়ে বসবাসকারীদের সাথে কথা বলেছিলাম, তারা বলছে যে আসলে তাদের কোনো স্থায়ী কোনো বসতি নেই, যার কারণে তারা বিভিন্ন উপজেলা থেকে কক্সবাজার শহরে চলে এসে বিভিন্ন পাহাড়ে আশ্রয় নেয়, সেখানে ঘর বাড়ি করে কোনো রকম ঠাই গুজার জায়গা করে নেয়। তো তারা যে বৃষ্টি পড়লে যে পাহাড় ধস হবে সেটি জানার পরেও কিন্তু তারা অসহায়ত্বের কারণে তাদেরকে জীবনের ঝুঁকি নিয়ে পাহাড়ে থাকতে হয় বলে আমাদেরকে জানিয়েছেন। অপরদিকে আমরা ফায়ার সার্ভিসের সাথে কথা বলেছি, তারা বলেছে কক্সবাজারে যে 62টি পাহাড় রয়েছে, 62টি পাহাড়ে যারা ঝুঁকিপূর্ণভাবে বসবাস করে তাদের শনাক্ত করেছে এবং তারা প্রতিনিয়তই কিন্তু নানা ধরনের সচেতন করছে পাহাড়ে বসবাসকারীদের। এই বর্ষা মৌসুমে এটি অব্যাহত থাকবে বলে আমাদেরকে জানিয়েছেন। তো সৃষ্টি এ ছিল আমার কাছে কক্সবাজার থেকে সবশেষ। চীনের বাজারে নতুন করে বাংলাদেশের 5161টি পণ্যের শুল্কমুক্ত প্রবেশের অনুমতি দিয়েছে দেশটি। সরকারের অর্থনৈতিক কূটনীতির অংশ হিসেবে পররাষ্ট্র মন্ত্রণালয়ের পক্ষ থেকে এ সুবিধা দেওয়ার অনুরোধ করে চীন সরকারকে চিঠি দেওয়া হয়। এই অনুরোধের প্রেক্ষিতে চীনের স্টেট কাউন্সিলের ট্যারিফ কমিশন 16 জুন এ নোটিশ জারি করে। এই শুল্কমুক্ত সুবিধা আগামী 1 জুলাই থেকে কার্যকর হবে। এর মাধ্যমে দেশটিতে বাংলাদেশের 8256টি পণ্য শুল্কমুক্ত প্রবেশাধিকার পাবে, যা দেশটিতে বাংলাদেশ থেকে রফতানি হওয়া পণ্যের 97%। এই পর্যায়ে শীর্ষ সংবাদ জানিয়ে দিচ্ছি আরেকবার। করোনা 2-3 বছর থাকার দাবি করেও প্রস্তুতিতেই আটকে আছে স্বাস্থ্য অধিদপ্তর। শুরু থেকেই পর্যাপ্ত ব্যবস্থা না নেওয়ায় দিতে হচ্ছে মাশুল, বলছেন বিশেষজ্ঞরা। এই 2 মাসে ভাড়া পাইব, কিছু মাপ ঠাপ চাইয়া, কিছু কম ঠুম দিয়া যাইতে ইচ্ছে করে, তারপর এখন করোনার প্রভাবে যাইতেছি।
করোনার প্রভাবে চাকরি হারিয়ে রাতের আধারে ঢাকা ছাড়ছেন অনেকে, দিতে পারছেন না বাড়ি ভাড়াও, অনিশ্চিত ভবিষ্যৎ নিয়ে শঙ্কা। কোভিড-19-এর পরীক্ষামূলক ওষুধ প্রেসক্রিপশন ছাড়াই বিক্রি হচ্ছে দেদারসে। যথেচ্ছ ব্যবহারে বাড়ছে ঝুঁকি, ওষুধ প্রশাসনের দায় সারা জবাব। টানা ভারী বর্ষণে কক্সবাজারে পাহাড় ধসের আশঙ্কা, মাথা গোজার ঠাঁই না থাকায় ঝুঁকি নিয়ে থাকছেন অনেকে। আশ্রয় কেন্দ্রে নেয়ার চেষ্টা প্রশাসনের। এই ছিল এখনকার মতো। যে কোনো খবর পেতে ভিজিট করুন সময়নিউজ.টিভি। আপনার মোবাইলে সময় সংবাদ দেখতে ও সব খবর পেতে ডাউনলোড করুন সময় অ্যাপ। এছাড়া এই মাত্র পাওয়া খবর মোবাইলে পেতে SMS করুন *BN লিখে পাঠিয়ে দিন 16242 নম্বরে। সঙ্গেই থাকুন সময়।